So thank you so much সবাইকে welcome to our financial accounting class and আমরা অলরেডি গত ক্লাসে যদি ভুল না হয়ে থাকে আমাদের এই ইনট্যানজিবল অ্যাসেটের যেই নলেজ পার্টটা ছিল আমরা নলেজ পার্টটা কমপ্লিট করেছিলাম এবং কিছু কোয়েশ্চেন আপনাদের আমি সেপারেটলি পিডিএফ আকারে দিয়েছিলাম আজকে আবার একটা ওয়ার্ড ফাইল দিয়েছি যেখানে কোয়েশ্চেন গুলোর সলিউশন দেওয়া আছে সো আমরা হোপফুলি এই কোয়েশ্চেন গুলো একটু কুইকলি যদি শেষ করতে পারি আপনাদেরকে নিয়ে আপনাদের কোঅপারেশন নিয়ে দেন আমাদের আরেকটা নলেজ পার্ট মানে দ্যাটস লায়াবিলিটি রিলেটেড একটা টপিক আছে লায়াবিলিটি কারেন্ট লায়াবিলিটি নন কারেন্ট লায়াবিলিটি প্রভিশন এন্ড কন্টিনজেন্ট লায়াবিলিটি জাস্ট আ স্মল টপিক এখানে আমরা ট্রাই করব আজকে নলেজ পার্টটা একটু আপনাদের সাথে ডিসকাস করতে ইফ উই ডোন্ট গেট টাইম তাহলে হয়তো বা এটা নেক্সট ক্লাসে একটা স্প্লিট করে আমরা কমপ্লিট করব সো হোপফুলি দুইটা ক্লাসে শেষ হয়ে যাবে সো আফটার দ্যাট আমাদের একটা মাত্র টপিক বাকি থাকবে দ্যাটস আ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দ্যাট উইল টেক ওয়ান অর টু ক্লাস সো দ্যাট নট মাস্ট টেক মাচ টাইম অর মাচ ক্লাসেস সো দ্যাটস দ্য প্ল্যান আই থিঙ্ক আমরা ভালো শেপেই ছিলাম বাট ডিউ টু আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলা ভ্যাকেশন প্লাস হচ্ছে কিছু ইনকনভিনিয়েন্স এর কারণে আমাদের প্রেজেন্টেশন কুইজটা একটু আমরা ইয়েতে পড়ে আছি সো হোপফুলি আই উইল গিভ ইউ আ সলিউশন সো নো প্রবলেম উইথ দ্যাট আমি একটু ডিপার্টমেন্টের কথা বলে এটাকে যত স্মুথলি মানে কমপ্লিটটা করা যায় সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট আমরা ইনশাল্লাহ পজিটিভলি এবং প্রপারলি শেষ করতে পারবো সব সালের রহমতে সো ইন দ্য মিন টাইম আমার একটু প্রবলেম হতে পারে যারা পরবর্তীতে জয়েন করছেন তাদেরকে আবার আমার অ্যাডমিট করার জন্য সো এক্সকিউজ মি মানে এটার জন্য প্লিজ ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড সো সেই ক্ষেত্রে আমরা যদি একটু শুরু করার ট্রাই করি যে আমাদের এখানে দুইটা তিনটা কোয়েশ্চেন আমরা ট্রাই করবো একটু রিজলভ করার এর মধ্যে ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের কয়েকটা ইনট্যানজিবল অ্যাসেটের ইনফরমেশন দেওয়া থাকবে যেখান থেকে আমাকে অ্যাকাউন্টিং এন্ট্রি মানে জার্নাল এন্ট্রি অ্যাজ ওয়েল এস অ্যামোর্টাইজেশন ক্যালকুলেশনেরও জার্নাল এন্ট্রিটা হয়তো বা করতে হবে রিকোয়ারমেন্টটা দেখলে আমরা বুঝতে পারবো এরপর সেকেন্ড একটা কোয়েশ্চেন থাকবে যেখানে আমাকে শুধু বলতে হবে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে ফেজ এটার কতটুকু আমার রিসার্চ কস্ট কতটুকু আমার ডেভেলপমেন্ট কস্ট মানে কোন কস্টগুলো রিসার্চের কস্ট আর কোন কস্টগুলো আমার ডেভেলপমেন্টের কস্ট জাস্ট এতটুকু বলতে পারলেই হবে নট ক্যালকুলেশন এরপর একটা কোয়েশ্চেন আমরা করবো ডেমসে কোম্পানি দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কোয়েশ্চেনটা আমাদের রিসার্চ ডেভেলপমেন্টের পুরো যে নলেজটুকু আমরা গো থ্রু করেছি পুরো নলেজটুকু আমরা যেখানে কভার করেছি সেটা একটা কোয়েশ্চেনে কভার হয়ে যাবে আরেকটা থাকবে ডেভেলপমেন্ট ফেজের যে কস্ট হয় এটার অ্যামোর্টাইজেশনটা বেসড অন রেভিনিউ আমরা কিভাবে করি সো এই যে তিনটা চারটা কোয়েশ্চেন আমরা হোপফুলি করলে আমাদের পুরো গত ক্লাসের যে নলেজটা আমরা গো থ্রু করেছি সেটা আমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ সো আমরা ওয়ান বাই ওয়ান আসি নাম্বার ওয়ান স্কাই কোম্পানি আমরা দেখতে পাচ্ছি এখানে যে আহ, একটা ছোট্ট একটা কোয়েশ্চেনের ইনফরমেশন দেওয়া এরপর পাঁচটা সিনারিও দেওয়া 1 2 3 4 5 দেন রিকোয়ারমেন্ট দেওয়া সো অলওয়েজ রিমেম্বার দিস টেকনিক যেটা আপনাদেরকে আমি অনেকবারই বলা ট্রাই করি যে যে কোনো সিচুয়েশনে যে কোনো সিনারিওতে যখনই আপনি কোনো প্রবলেম সলভ করবেন মানে যখনই কোনো কোয়েশ্চেন সলভ করবেন কোয়েশ্চেন আনসার করবেন অলওয়েজ স্টার্ট উইথ দ্য রিকোয়ারমেন্ট মানে আপনি রিকোয়ারমেন্টটা আগে পড়বেন রিকোয়ারমেন্টটা পড়ে আগে রিকোয়ারমেন্টটা বুঝবেন ভালো করে তারপর আপনি সিনারিওতে যাবেন মানে তারপর আপনি কোশ্চেনটা পড়বেন সো আগে রিকোয়ারমেন্টটা ভালো করে ক্লিয়ার হওয়াটা ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট তো ঠিক সেই টেকনিকটা আমি ফলো করার যদি আমি ওই টেকনিকটাই ফলো করার কথা বলি এবং সেই একইভাবে আমি আগে রিকোয়ারমেন্টটা থেকে শুরু করব রিকোয়ারমেন্টে যদি আমি দেখি যে আমাকে যেটা বলা হচ্ছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড অল দ্য এন্ট্রি রিলেটেড টু প্যাটেন্ট ডিউরিং 2023 মানে হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল ইয়ার 2023 তে অনেকগুলো প্যাটেন্ট ডেভেলপমেন্ট রিলেটেড অনেকগুলো ইনফরমেশন আছে সেটা আমাকে হয়তো বা এন্ট্রি করতে হবে শুধু প্যাটার্ন রিলেটেড আছে বাট আমি বাকি ট্রানজেকশন গুলোরও যেগুলো অ্যাপ্লিকেবল জার্নাল এন্ট্রি সেটা আমরা দেখাই দিব হোপফুলি কোনো প্রবলেম নাই নাম্বার বি what is the amount to be reported for intangible asset on statement of financial position at 31st December 20 or 2022 and 2023
সো এটার আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে আমার 2022 এই বছরে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কত টাকা যাবে, মানে সেখান থেকে যদি কোনো অ্যামortization থাকে সেটা আমি বাদ দিব। একইভাবে 2023 সালে আমার অ্যামortization বাদ যদি থাকে সেটা আমি বাদ দিয়ে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার কত টাকা ইনট্যাঞ্জিবল অ্যাসেট হিসেবে যাবে। খুব সিম্পল কথা, বাট এখানে একটা জিনিস খেয়াল রাখি, এখানে ওরা কিন্তু শুধু আমাকে প্যাটার্ন রিলেটেড এন্ট্রির কথা বলছে, বাট আমি আপনাকে বাকি এন্ট্রি গুলো একটু কানেক্ট করাই দিব, মানে যেগুলো প্যাটার্ন রিলেটেড না সেটাও আমি আপনাকে বলে দেবো যে এন্ট্রিটা কি হয়। আহ কোশ্চেনটা পড়বো এখন আমরা। স্কাই আশা organized in 2022 provided you with the following information: purchased a license for $20,000 on July 1, 2022। তার মানে সে একটা লাইসেন্স পারচেজ করছে, দ্যাটস অ্যান ইনট্যাঞ্জিবল অ্যাসেট অ্যাজ পার আওয়ার ডেফিনেশন। এবং লাইসেন্সটা কত টাকা দিয়ে পারচেজ করছে? 20,000 দিয়ে। এই যে 20,000 দিয়ে সে পারচেজ করছে, আমার এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমার রিপোর্টিং ডেট কিন্তু হচ্ছে ডিসেম্বরে, রাইট? বাট সে কিন্তু পারচেস করছে জুলাইয়ের 1 তারিখে। সো সেই ক্ষেত্রে পরবর্তীতে আমি যখন অ্যামortizationের কথা চিন্তা করব, তখন কিন্তু আমাকে এই যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে সময়টা, সেই সময় ধরে কিন্তু আমাকে অ্যামortization করতে হবে। And the license gives Sky exclusive rights to sell its services in provincial region and will expire on 1st July 2023। মানে 8 ইয়ার্স এর একটা এক্সপায়ারি আছে। তার মানে ইউজফুল লাইফ আমরা ভুলে এখানে আমরা ক্লিয়ার হলাম যে ইউজফুল লাইফ হচ্ছে আমার 8 বছর। তাহলে এখানে দুইটা তিনটে ইনফরমেশন আমার জন্য রেলেভেন্ট, ইনফরমেশন আমার জন্য রিকোয়ার্ড, ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, এখানে একটা লাইসেন্স পারচেস করেছে। সো যখন লাইসেন্সটা পারচেস করেছে, জাস্ট সিম্পলি চিন্তা করেন আপনি, লাইসেন্স যখন পারচেস করেছে এটা তার জন্য একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট। সো হোয়াট শুড বি দ্য ডাবল এন্ট্রি, হোয়াট শুড বি দ্য জার্নাল এন্ট্রি ফর পারচেজিং লাইসেন্স? ইনট্যাঞ্জিবল অ্যাসেট ডেবিট, মানে লাইসেন্স ডেবিট 20,000, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট 20,000। সিম্পল। এটা হচ্ছে আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে এই যে লাইসেন্সটা পারচেস করছে, এইটার ইউজফুল লাইফ দেওয়া আছে কোশ্চেনে, এবং ইউজফুল লাইফ হচ্ছে আমার 8 ইয়ার্স। যেহেতু আমি ইউজফুল লাইফ জানি, তাহলে আমাকে অবশ্যই এটার জন্য অ্যামortization চার্জ করতে হবে। তাহলে আমি অ্যামortizationটা কিভাবে চার্জ করব? আমার এই যে 20,000, এই 20,000 কে আমি ডিভাইড করব 8 দিয়ে, এবং আমি 8 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমি 1 বছরের অ্যামortization পাবো। পরবর্তীতে আমাকে ওই 1 বছরের অ্যামortizationটাকে প্রোরাটা করে, প্রপোর্শনেট রেট করে, ওইটাকে আমার 6 মান্থে, যেহেতু জুলাই থেকে এটা শুরু, তার মানে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 6 মান্থে আমাকে এটা অ্যামortize করতে হবে, আমার অ্যামortization চার্জ করতে হবে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে, এন্ড এটার ক্যারিং ভ্যালু স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাবে। সো ঠিক যে কথাটা আমরা বলছিলাম, দেখেন ঠিক এই কথাটাই এখানে সুন্দর করে আমরা ডাবল এন্ট্রি আকারে লিখেছি এবং ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি যে লাইসেন্স ডেবিট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট ডেবিট, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। আমি যে কোনো অ্যাসেট যখন অ্যাকোয়ার করি, যেহেতু অ্যাসেটটা বাড়ছে, অ্যাসেট ডেবিট হবে। এন্ড এটার এগেনস্টে যেহেতু আমি পেমেন্ট করে দিয়েছি, যদি পেমেন্ট না করতাম, মানে যদি আমি ক্রেডিটে পারচেস করতাম, তাহলে এটার এগেনস্টে পেয়েবলটা ক্রেডিট হতো। যেহেতু আমি পেমেন্ট করে দিয়েছি, তো সেই ক্ষেত্রে আমার ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যেহেতু এই $20,000 এগেনস্টে আমার অ্যামortization করতে হবে, তাহলে এটার ইউজফুল লাইফ দিয়ে আমি ডিভাইড করব, এবং আমি যখন ইউজফুল লাইফ দিয়ে ডিভাইড করি, পার অ্যানাম এটার অ্যামortization আসে 2,500। বাট যেহেতু আমি আমার এই লাইসেন্সটা পারচেস করেছি জুলাইয়ের 1 তারিখে, তাহলে এটা আমাকে 6 মান্থের জন্য অ্যামortize করতে হবে। সো 6 মান্থ মানে হচ্ছে আমি এই 2,500 কে ডিভাইড করব 12 দিয়ে এন্ড মাল্টিপ্লাই করব 6 দিয়ে, অর আমি 2,500 কে ডাইরেক্ট 2 দিয়ে ডিভাইড করলেও একই রেজাল্ট আসতো, যেটা আপনারা ছোটবেলায়ও পড়েছেন, জানেন আপনি। তাহলে এখন আপনি দেখেন, যখন আমি অ্যামortization করলাম, অ্যামortizationের ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে? অ্যামortization এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড অ্যামortization এক্সপেন্স ক্রেডিট। এখান থেকে যদি আপনাকে কোয়েশ্চেন করা হতো যে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কত টাকা যাবে এন্ড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কত টাকা যাবে, যেমন আপনি যদি দেখেন এই সিনারিও থেকে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমার যাবে যেটুকু অ্যামortization এক্সপেন্স এই বছরে প্রপোর্শনেটলি আপনি চার্জ করেছেন সেটুকু, এই যে 1250 যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যে অ্যামাউন্টটা যাবে সেটা হচ্ছে এই যে আমার ইনট্যাঞ্জিবল অ্যাসেট আছে
20,000, এখান থেকে অ্যাকুমুলেটেড অ্যামortization বাদ দেওয়ার পর অ্যাকুমুলেটেড অ্যামortization বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকবে 18,750, এইটাই আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ক্যারিং ভ্যালু হিসাবে যাবে, বিকজ আমরা ক্যারিং ভ্যালুর ফর্মুলাটা জানি যে কস্ট থেকে অ্যাকুমুলেটেড অ্যামortizationটা বাদ দেওয়ার পর যে ভ্যালুটা থাকে সেটাকেই আমরা বলছি ক্যারিং ভ্যালু অর নেট বুক ভ্যালু। সো দ্যাটস দ্য ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন। আপনি যদি ফার্স্ট কোয়েশ্চেনের রিকোয়ারমেন্টটা দেখতেন, ঠিক এইভাবেই আমরা এটাকে আনসার করতে পারি, এবং প্রেজেন্টেশনটা এত মানে স্পেসিফিক আপনি এইভাবে সিকোয়েন্সিয়ালি করতে পারেন। সো এইটুকুর মধ্যে আমাকে একটু ফার্স্টে কনফার্ম করতে হবে যে এই যে এক নাম্বার যে প্রবলেমটা আমরা ডিসকাস করলাম, মানে এক নাম্বার সিনারিওর, এটাতে কারো কোনো কনফিউশন, কোশ্চেন অর এনি কনসার্ন আছে কিনা? এনিওয়ান? ওকে, একটু আমরা শুনি। হ্যাঁ, আবার কি রিপিট করা যাবে? সরি স্যার, দেরি রেকর্ডিং করে ফেলছি তো। রেকর্ডিং তো ওকে আছে স্যার, ওকে ওকে রেকর্ডিং ওকে, আছে, ঠিক আছে তো ঠিক ওখান আছে। থেকে আপনি মানে রিক্যাপ করে নিয়ে। ওকে, সো এখন আমরা যদি এরপরের কোশ্চেনটা দেখি, এরপরের কোশ্চেনটা আসলে প্যাটার্ন রিলেটেড। মানে ও একটা প্যাটার্ন পারচেস করছে, মানে স্কাই আশা লিমিটেড। এই প্যাটার্নটা এটার একটা এক্সপায়ারি ডেটও আছে 5 ইয়ার্স। তো সেই ক্ষেত্রে 5 ইয়ার্স এর মধ্যে এই প্যাটার্নটা সে আলটিমেটলি ইউজ করতে পারবে, মানে তার এই প্যাটার্নটার এস্টিমেটেড ইউজফুল লাইফ থাকবে 5 ইয়ার্স। তাহলে আমরা 2 নাম্বারটা একটু দেখি। পারচেজড আ প্যাটেন্ট অন January 2, মানে তার মানে বছরের শুরুতেই আসলে পারচেজ করছে, বাট এটা কিন্তু সে পারচেজ করছে জানুয়ারির 2 তারিখে, খেয়াল করে দেখেন। বাট 2023-এ, নট 2022-এ। আগের লাইসেন্সটা কিন্তু 2022-এ পারচেজ করা ছিল। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশনটা মানে অ্যামortizationটা প্রোরাটা বেসিসে করেছিলাম। পরের বছরগুলোতে আমার সেম 1 বছরের অ্যামortizationই হতো। দ্যাটস নট আওয়ার অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড পার্ট। বাট এখানে খেয়াল করে দেখেন, এখানকার প্যাটার্নটা কিন্তু জানুয়ারির 2 তারিখে, মানে একদম বছরের শুরুর দিকে, একদম মানে বিগিনিং অফ দ্য ইয়ারে পারচেস করেছে, এবং এটার অ্যামাউন্ট হচ্ছে 40,000। তাহলে এটার ডাবল এন্ট্রি কি হবে? এই যে প্যাটার্নটা পারচেস করলো, পেটেন্ট অর ইনট্যাঞ্জিবল অ্যাসেট ডেবিট $40,000, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট $40,000। এখানে আমার কোনো কনফিউশন নাই, কোনো প্রবলেম নাই। এরপরে যেটুকু আছে সেটা হচ্ছে আমার অ্যামortizationের জন্য। ইট ইজ এস্টিমেটেড টু হ্যাভ আ 5 ইয়ার ইউজফুল লাইফ, মানে এরপরে এটাকে সে 5 বছরের জন্য ইউজ করতে পারবে। তার মানে আমি যখন এই 40,000 এর অ্যামortization করব, আমি পুরো 1 বছরের জন্য অ্যামortizationটা করতে পারবো। তাহলে আমি যদি এই 40,000 এর অ্যামortization করি, হোয়াট উড বি দ্য প্রসেস? 40,000 ডিভাইডেড বাই 5। তার মানে 40,000 কে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি প্রতি বছর, একটু আমাকে কমেন্ট বক্সে বলেন, মানে চ্যাট বক্সে বলেন যে 40,000 কে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি, পার অ্যানাম অ্যামortization আমার কত করে হয়? 40,000 ডিভাইডেড বাই 5, 8,000। 8,000। সো পার অ্যানাম, 8,000। সো পার অ্যানাম আমার অ্যামortization হবে 8,000। সো আমি যখন এটার অ্যামortization চার্জ করব, তাহলে আমার ডাবল এন্ট্রি কি হবে? অ্যামortization এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড অ্যামortization এক্সপেন্স ক্রেডিট। ঠিক সিমিলার আমরা ঠিক আগের ক্ষেত্রে, মানে আগের লাইসেন্সের ক্ষেত্রে যেভাবে চিন্তা করছিলাম, ঠিক একই রকম চিন্তা। এইটার একটা কন্টিনিউশন আছে, 2 নাম্বারের একটা কন্টিনিউশন হচ্ছে এই 4 নাম্বারে সে আবার নতুন ভাবে একটা পেটেন্টের অ্যাপ্লিকেশন করেছে। সো সেটা আবার অ্যাড হয়ে যাবে, সো ওইটাতে আমরা আবার যাব। বাট আপাতত যতটুকু আমরা দেখলাম, এইটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট খুব সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড। পেটেন্ট 40,000 ডেবিট, আমরা দেখি আনসারে কিভাবে দেওয়া আছে। পেটেন্ট 40,000 ডেবিট অ্যান্ড ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। এরপর ফর অ্যামortization, অ্যামortization কি হবে? যেহেতু আমার এস্টিমেটেড ইউজফুল লাইফ 5 years, so 40,000 divided by 5, $8,000 per annum। তাহলে এটা ডাবল এন্ট্রি কি হবে আমার?
amortization expense debit, accumulated amortization credit. So the same accounting entry, এজন্য আমি আর এখানে আসলে রিপিট করছিলাম না, বাট স্টিল ইউ নিড টু লার্ন ইট, আন্ডারস্ট্যান্ড ইট, যে এইভাবে এই জিনিসটা কন্টিনিউ হচ্ছে। ওকে, দ্যাটস দ্য 2 নাম্বার এন্ট্রি, মানে 2 নাম্বারের ক্ষেত্রে। 3 নাম্বার সিনারিওতে আবার এটা লাইসেন্স না, এটা পেটেন্টও না, এটা একটা ডেভেলপমেন্ট কস্ট। 3 নাম্বার এবং 5 নাম্বার হচ্ছে রিলেটেড টু ডেভেলপমেন্ট কস্ট। এখানে আপনি 3 নাম্বারটা দেখবেন যে ও আপনাকে খুব স্পেসিফিক্যালি বলেই দিচ্ছে যে এটা তার জন্য আসলে এক্সক্লুসিভ একটা ইন্টারনেট কানেকশন প্রসেস ডেভেলপ করছে। সো দ্যাটস আ ডেভেলপমেন্ট ফেজ, ডেভেলপমেন্ট কস্ট ইউ ক্যান ক্যাপিটালাইজ, বাট এটার ইউজফুল লাইফটা ডেফিনিট না, যেহেতু ডেফিনিট ইউজফুল লাইফ না এটার ক্ষেত্রে, ইটস আ ইনডেফিনিট ইউজফুল লাইফ, তার মানে এটার জন্য কোনো অ্যামোর্টাইজেশন হবে না। তাহলে 3 নাম্বারের ক্ষেত্রে আমার জার্নাল এন্ট্রি খুব সিম্পল, cost incurred to develop an exclusive internet connection process as of June 2023, মানে জুনের 1 তারিখ, 7 মাস আগে, $45,000। যদি এটার ইউজফুল লাইফ ডেফিনিট থাকতো তখন এটা আমার আবার 7 মান্থের অ্যামোর্টাইজেশনটা করতে হতো, যেহেতু আমার ইউজফুল লাইফটা আমার জানা নাই, ইনডেফিনিট, তাহলে এটার ক্ষেত্রে আমার কোনো অ্যামোর্টাইজেশন করতে হবে না। বাট অ্যাকাউন্টিং এন্ট্রি for the development cost, the capitalized development cost should be posted, তাহলে সেটা ডাবল এন্ট্রি হবে হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট, মানে ব্র্যাকেটে আপনি লিখতে পারেন ডেভেলপমেন্ট কস্ট ডেবিট 45,000 ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। সো এটাও যদি আমরা একটু, এখানে যদিও দেওয়া থাকার কথা না, মানে ডাবল এন্ট্রিটা, যদি এটা ডাবল এন্ট্রিটা আমি এখানে বলে দিই যে আমার ইনট্যানজিবল asset debit $45,000 and cash or bank credit $45,000. That's it. এটার ক্ষেত্রে অ্যামোর্টাইজেশনের কোনো অ্যাপ্লিকেবিলিটি নাই, কেননা এটা আমার ইনডেফিনিট ইউজফুল লাইফ, এটা ইউজফুল লাইফটা আমার ডেফিনিট না। ওকে, এরপরের যে পয়েন্টটা, 4 নাম্বার যে সিনারিওটা, 4 নাম্বারের সাথে 2 নাম্বারের একটা ছোট্ট কানেকশন আছে, কেননা 4 নাম্বারে আপনি খেয়াল করে দেখবেন যে এখানে আমার পেটেন্ট রিলেটেড একটা নতুন অ্যাপ্লিকেশন করা হয়েছে নতুন পেটেন্টের জন্য। অন জুলাই 1 জুলাই 2023, মানে বছরের মাঝামাঝি সময়ে, লিগ্যাল ফি of 11,400 were incurred for application and filing of a new patent, which will expire at the same time as the patent purchased on January 2, 2023, মানে 5 বছর, এটারও ইউজফুল লাইফ 5 বছর। সো এটার ক্ষেত্রেও আমার সেম অ্যাপ্লিকেশন হবে, এটা আমি আর রিপিট করে দেখাচ্ছি না। আমার পেটেন্ট ইনট্যানজিবল অ্যাসেট ডেবিট ক্যাশ অর ব্যাংক ক্রেডিট, এটার ক্ষেত্রে আমার অ্যামোর্টাইজেশন হবে আলাদা 6 মান্থের জন্য। সো এখানে যদিও একসাথে যদি করা থাকে, এটা আসলে একসাথে হবে না, এটা আপনাকে সেপারেট করে দেখাতে হবে, মানে পেটেন্টের এটার জন্য অ্যামোর্টাইজেশন আলাদা করে পুরো 1 বছরে দেখাতে হবে। এই যে 11,400 এর যে পেটেন্টটা, এটাকেও আপনাকে আলাদা করে দেখাতে হবে ফর 6 মান্থ, ফর ইউজফুল লাইফ ইজ 5 ইয়ার্স, মানে 5 বছর ইউজফুল লাইফ, বাট 6 মান্থের অ্যামোর্টাইজেশন হবে। And the last scenario and the last part of this question, এইটা আপনারা একটু জাস্ট পড়েন, তাহলে আমি আপনাদের সাথে হয়তো আনসারটা রিলেট করতে পারবেন আপনারা। গত ক্লাসে আমরা যে কথাটা বলছিলাম, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট ইনকার্ড অ্যাজ অফ সেপ্টেম্বর 1, 2023 ওয়ার $75,000, তার মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য একটা বড় খরচ হয়েছে $75,000 সেপ্টেম্বরের 1 তারিখ। বাট নেক্সট কোয়েশ্চেন উইল কাম, এই যে রিসার্চের যে খরচটা হয়েছে, এইটা তার যে ক্যাপিটালাইজেশনের ক্রাইটেরিয়া, ওইটার ক্রাইটেরিয়া মিট করে কিনা। আমার ক্যাপিটালাইজেশনের ক্রাইটেরিয়া যদি মিট না করে, তাহলে কিন্তু আমি এটাকে আর ক্যাপিটালাইজ করতে পারবো না, আমার IAS 38 এটাকে ক্যাপিটালাইজ করতে অ্যালাউ করবে না। সো ওইটা আমাকে ভালো করে মাথায় রাখতে হবে যে এটা আমার ক্যাপিটালাইজেশনের ক্রাইটেরিয়া সাথে মিট করে কিনা। Number 5 দেখেন, research and development cost incurred as of September $75,000. None of the related project involved had achieved economic viability, মানে probable economic benefit হবে এইটার কোনো
প্রজেকশন, এটার কোনো এস্টিমেশন, এটা ইকোনমিক বেনিফিট হবে, এইটা অ্যাচিভ করতে পারবে, দ্যাটস নট পসিবল, রাইট? তাহলে এটা আপনার জন্য কোনোভাবেই প্রবাবল ইকোনমিক বেনিফিট অ্যালাউ করবে না, এটা আপনার জন্য কখনোই প্রবাবল ইকোনমিক বেনিফিট এনশিওর করবে না। দ্যাট মিনস এইটা আপনি কখনোই ক্যাপিটালাইজ করতে পারবেন না। যেহেতু ক্যাপিটালাইজ করতে পারবেন না, তাহলে এইটা ডাবল এন্ট্রি কি হবে খেয়াল করে দেখেন। এই 75,000 এর ডাবল এন্ট্রি কি হবে? এই 75,000 এর ডাবল এন্ট্রি কিন্তু খুব সিম্পল। আপনি যদি দেখেন এটার মানে ডাবল এন্ট্রি হবে হচ্ছে আমার এক্সপেন্স ডেবিট $75,000, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট $75,000। মানে আপনি এই অ্যামাউন্টটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে এক্সপেন্স হিসেবে চার্জ করে দিবেন, দ্যাটস ইট। এটা আপনি কখনোই ক্যাপিটালাইজ করতে পারবেন না। কেন পারবেন না? বিকজ এখানে প্রবাবল ইকোনমিক বেনিফিট ফ্লো হওয়ার যে চান্স, মানে প্রবাবল ইকোনমিক বেনিফিট উইল ফ্লো টু দ্য এন্টিটি, সেটা কখনোই মিট করে না। মানে এটা মিট করে না বিধায় আপনি এটাকে ক্যাপিটালাইজ করতে পারবেন না। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্ট্রোডাকশন। মানে আমি যদি কোয়েশ্চেন ওয়াইজ বলি, যে এই হচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্ন। মানে এখানে আপনি বেসিক ভাবে এই কোয়েশ্চেন গুলো একটু জাস্ট গো থ্রু করতে পারেন ক্লাসের পর, আমি রেকর্ডিংটাও দিয়ে দিব। বাট স্টিল যতটুকু আমরা কভার করলাম, যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে একটু আমাকে বলেন। মানে যারা ফার্স্ট থেকেই ছিলেন, যারা পরে জয়েন করেছেন, যেহেতু রেকর্ডিং থাকবে, আই উড রিকমেন্ড আপনারা রেকর্ডিং থেকে একটু ব্যাকআপটা নিয়ে নিলেন, সো দ্যাট কোনো কোশ্চেন অর কনফিউশন থাকলে পরবর্তীতে আপনি আমাকে 1-to-1 নক করলেন, কোনো প্রবলেম নাই। আহ যদি আপনারা একটু আমাকে বলেন যে আর যদি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা। ওকে, সো যদি না থেকে থাকে আমরা পরের যেটা, এটা আসলে মানে কোনো ক্যালকুলেশন না, আপনাকে জাস্ট বলতে হবে যে কোনটা রিসার্চ কস্ট, কোনটা ডেভেলপমেন্ট কস্ট। মানে একটা সিম্পল কথা, যেটা ইনভেস্টিগেটিভ রিলেটেড, মানে যেটা আলটিমেটলি রিসার্চ রিলেটেড, আর যেটা আপনার ইনভেস্টিগেশন রিলেটেড, দ্যাটস আ রিসার্চ কস্ট। আর যেটাকে আপনি রিসার্চ ফেজের পরে, যেটা মানে রিসার্চ করার পরের যে কাজটা, মানে রিসার্চ ফেজের পরের যে ডিপ্লয়মেন্টটা, সেটাই হচ্ছে আমার ডেভেলপমেন্ট কস্ট। আপনি জাস্ট চারটা সিনারিও থাকবে এখানে, চারটা সিনারিও থেকে আপনি জাস্ট বলতে হবে যে কোনটা রিসার্চ, কোনটা ডেভেলপমেন্ট, দ্যাটস ইট। কোনো ক্যালকুলেশন করতে হবে না। এবং এটা আলটিমেটলি করার একটাই কারণ, যাতে করে পরের কোয়েশ্চেনটা আপনি সলভ করতে পারেন। সো ইটস নট দ্য এক্সাম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, যেটা এক্সামে এত ইজি কোয়েশ্চেন আসবে না, বাট এটা আপনাকে হেল্প করবে বুঝতে যে কোনটুকু রিসার্চ কস্ট, কোনটুকু ডেভেলপমেন্ট কস্ট। নাম্বার ওয়ান, লায়ন লিমিটেড হ্যাজ স্পেন্ড 200,000 ইনভেস্টিগেশন। এই যে এটি যখন আপনি দেখবেন, এই ইনভেস্টিগেশন ওয়ার্ডটা আপনি যখন দেখছেন, দ্যাটস আ রিসার্চ কস্ট, দ্যাটস আ রিসার্চ এক্সপেন্স। whether a particular substance defect found in Arctic Circle is resistant to heat, মানে ও একটা some sort of heat or কিছু একটা মিশন রিলেটেড ডেভেলপমেন্ট করবে, বাট তার আগে সে এটাকে ইনভেস্টিগেট করে দেখছে যে এটা তার জন্য আলটিমেটলি রিসার্চ করে দেখবে মানে কতটুকু ডেভেলপমেন্ট করা যায়, আর কতটুকু ফিজিবিলিটি আছে, কতটুকু ভায়াবিলিটি আছে। সো দ্যাটস আ রিসার্চ কস্ট। তাহলে নাম্বার ওয়ান, ইটস আ রিসার্চ কস্ট, রিসার্চ এক্সপেন্ডিচার, নাথিং উইথ ডেভেলপমেন্ট। নাম্বার টু, Hoyle Limited has incurred $250,000 expenses in the course of making new material for sky equipment which will be more durable. So তার মানে এখানে অলরেডি রিসার্চ করার পর সে অলরেডি রিসার্চ করে ফেলছে, বাট এখন কিন্তু সেটা মানে ডিপ্লয়মেন্টের জন্য, মানে সে কিন্তু এই কস্টটা ইনকার করেছে ফর মেকিং নিউ ম্যাটেরিয়াল, মানে ডেভেলপমেন্ট, মানে সে প্রোটোটাইপ তৈরি করবে। সো নাম্বার টু ইজ আ ডেভেলপমেন্ট কস্ট, ইটস নাথিং রিলেটেড টু ফাইন্ডিং, ইনভেস্টিগেশন, রিসার্চ, এটা না। So number two is development cost. তার মানে number one was research, number two was development cost. Number three, you will find the keyword, যেখানে আপনার হয়তো ইনভেস্টিগেশন, ফাইন্ডিং, এই টাইপের কোন ওয়ার্ড এখানে থাকবে। Rand Limited has found that a chemical compound malrite is harmful to the human body. Again, এটা একটা ফাইন্ডিংস, এটা একটা ইনভেস্টিগেশন, নাথিং রিলেটেড টু দ্য ডেভেলপমেন্ট। এটা আপনার কোনো ডেভেলপমেন্ট হয় নাই, মানে এটার পরের স্টেপটা গিয়ে হচ্ছে সে ডেভেলপ করবে কি করবে না। তার মানে 1 and 3, দ্যাটস আ রিসার্চ কস্ট, 2 is development cost, and 4
আমরা দেখি কি বলে। লায়ন লিমিটেড হ্যাজ ইনকার্ড ফার্দার, এই যে লায়ন লিমিটেড যে ইনভেস্টিগেট করছিল, ইনভেস্টিগেট করার পর সে আরো $3 লাখ প্রোটোটাইপ বানানোর জন্য এটা খরচ করেছে। সো যেহেতু সে প্রোটোটাইপ বানানোর অলরেডি ইনভেস্টমেন্ট করেছে, দ্যাটস এ ডেভেলপমেন্ট, মানে প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য এটার ডেভেলপমেন্ট ফেজে সে চলে গেছে। তার মানে 1 এবং 3 হচ্ছে আমার রিসার্চ এক্সপেন্ডিচার, দ্যাটস ভেরি মাচ ইজি। 2 এবং 4 হচ্ছে, মানে 2 এবং 4 হচ্ছে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, দ্যাটস ভেরি মাচ ইজি। সো দ্যাট ইজ হাউ ইউ উইল ডিফাইন যে কোন কস্টটা রিসার্চ কস্ট। যেহেতু আমার রিসার্চ কস্ট 1 and 3, উইদাউট এনি কনসিডারেশন দোজ অ্যামাউন্ট শুড বি চার্জ টু দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, যেটা আমার এখানে চাই নাই। অ্যান্ড 2 and 4 যেহেতু ডেভেলপমেন্ট কস্ট, এটা আমি এখনই ক্যাপিটালাইজ করব না। এটা ক্যাপিটালাইজ করার জন্য আমাকে এখন দেখতে হবে যে এটার যে ক্রাইটেরিয়া, ক্যাপিটালাইজেশনের যে ক্রাইটেরিয়া পাইরেট, এইটা মিট করছে কিনা। যদি এটা মিট করে তাহলে আমরা এই ডেভেলপমেন্ট কস্ট 2,50,000 and 300,000 এটাকে আমরা ক্যাপিটালাইজ করার চিন্তা করতে পারি। দ্যাটস ইট। এটুকুই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট ছিল, এটা এত কমপ্লিকেটেড রিকোয়ারমেন্ট ছিল না। যেটা রিকোয়ারমেন্টটা এইখানে একটু আপনাকে চিন্তা করতে হবে। 3 নাম্বার কোয়েশ্চেনটা আমি একটু আপনাকে রিকোয়েস্ট করব, আই উইল গিভ ইউ 5 minutes টাইম, মানে 5 মিনিট আপনারা এটার জন্য টাইম নেবেন, অ্যান্ড ট্রাই টু সলভ ইট। আমাকে এটার রিকোয়ারমেন্ট বুঝে আনসারটা কি হবে এটা একটু আমাকে বলবেন। নো ইস্যুস, নো ওয়ারিস, আমি এটার আনসারটা আপনাদের সাথে আবার করব। জাস্ট টেক 5 minutes, ট্রাই টু সলভ ইট, অ্যান্ড আমাকে চ্যাট বক্সে আপনারা জাস্ট এর অ্যামাউন্টটা কি হবে সেটা বলতেই হবে, বি এর অ্যামাউন্টটা কি হবে সেটা বলতে পারলেই হবে। তো আপনারা কোয়েশ্চেনটা পড়ার আগে রিকোয়ারমেন্ট থেকে শুরু করবেন, আমি একটু আপনাদের সাথে কোঅপারেট করার ট্রাই করছি। রিকোয়ারমেন্ট এ আপনাকে যেটা বলছে, হোয়াট অ্যামাউন্ট উইল ডেমসে চার্জ স্টেটমেন্ট অফ প্রফিট অর লস ফর ডেভেলপমেন্ট কস্ট ইনক্লুডিং এনি অ্যামortization ফর দ্য ইয়ার এন্ডেড 30 সেপ্টেম্বর 2024, মানে তার রিপোর্টিং ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর। এবং এখানে আপনাকে বলছে যে ডেভেলপমেন্ট কস্ট রিলেটেড কতটুকু আপনি স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে চার্জ করবেন। তার মানে ডেভেলপমেন্টের দুইটা পার্ট স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে যেতে পারে। নাম্বার ওয়ান, যতটুকু ডেভেলপমেন্ট কস্ট ক্যাপিটালাইজেশনের ক্রাইটেরিয়া মিট করবে না, মানে যেই সময়টুকু ডেভেলপমেন্ট কস্ট সেইটা। এন্ড আরেকটা হচ্ছে যখন ডেভেলপমেন্ট কস্ট ক্যাপিটালাইজ করতে পারবেন, মানে ক্রাইটেরিয়া মিট করছে, এইটার যে অ্যামortization-টা হবে। এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আপনাকে ভালো করে সিনারিও থেকে আইডেন্টিফাই করে মাথায় রাখতে হবে। বিফোর দ্যাট আপনাকে এই ফরমেশনটা মাথায় রাখতে হবে যে আপনি কোন কষ্টটুকু ক্যাপিটালাইজ করতে পারছেন না, এন্ড যতটুকু ক্যাপিটালাইজ করতে পারছেন তার কতটুকু অ্যামortization আপনি চার্জ করবেন, নাম্বার এ। নাম্বার বি, হোয়াট ইজ দ্য ক্যারিং অ্যামাউন্ট, মানে আপনি এ যদি করে ফেলেন, বি আসলে আর মানে অতটা প্রবলেমেটিক না। কারণ এ করার জন্য আপনার ডেভেলপমেন্ট কস্ট কতটুকু ক্যাপিটালাইজ করতে পারবেন এইটা ক্যালকুলেট করে ফেলছেন, এন্ড অ্যামortization কত হবে এই বছরে সেটাও ক্যালকুলেট করে ফেলছেন। তাহলে সেই ক্ষেত্রে
আপনার যেটা দরকার এখন বিতে, হোয়াট ইজ দ্য ক্যারিং অ্যামাউন্ট, মানে হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে আপনার ক্যারিং অ্যামাউন্টটা কত হবে, মানে আপনি ডেভেলপমেন্ট কস্ট ক্যাপিটালাইজড যেটা করছেন সেটা থেকে অ্যামোর্টাইজেশনের অ্যামাউন্টটা বাদ দিলেই হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। তার মানে এখানে এটা করাটাই হচ্ছে মোর চ্যালেঞ্জিং, মানে রিকোয়ারমেন্ট এটা কমপ্লিট করাটাই মোর চ্যালেঞ্জিং, এটা বোঝাটাই মোর চ্যালেঞ্জিং। আপনাদের আপনাদের এক্সামে যদি বলি, এক্সামের কোয়েশ্চেন গুলো এই প্যাটার্নের হয়তো বা থাকবে। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা ভালো করে সলভ করা, এবং খুব বেশি এটা ডিফারেন্ট হবে না, এই এই টাইপের বাইরে কোয়েশ্চেন খুব একটা আসার চান্স নাই। তো আই উড রিকমেন্ড কোয়েশ্চেনটা ভালো করে পড়ে ট্রাই করবেন সলভ করার, এন্ড অফকোর্স আমি আপনাদের সাথে সলভ করব আপনাদের অ্যান্সারটা পাওয়ার পর। এন্ড ডোন্ট ডিয়ার টু চেক দ্য ওয়ার্ক ফাইল, মানে ওয়ার্ক ফাইলে অ্যান্সারটা যেহেতু দেওয়া আছে অলরেডি, সো আই উড রিকোয়েস্ট, মানে আপনাদের অনেস্টি থেকে, এথিক্স থেকে, মানে ডোন্ট ট্রাই টু চেক দ্য ওয়ার্ক ফাইল। যদিও অনেকের এখন মাথায় আসতে পারে যে স্যার না বললে মনেই হইতো না, বাট স্টিল মানে এই ধরনের আনএথিক্যাল কাজ যেন আমরা না করি। আমরা নিজের আগে ট্রাই করি, আমি তো সলভ করে দিব বলছি, সো জাস্ট ওয়েট, আমি সলভটা করে দিব, বাট আপনারা একবার একটু ট্রাই করেন। কেউ কমেন্ট বক্সে একটু দেন, কাইন্ডলি চ্যাট বক্সে, আমি অ্যান্সারটা একটু দেখি কারো কি হয়েছে। এনিওয়ান? স্যার শুধু অ্যান্সারটা দিব নাকি জার্নালটাও? অ্যান্সারটা দিলেই হবে, আমাকে জাস্ট সিম্পলি কতটুকু স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে যাবে ডেভেলপমেন্ট কস্টের জন্য, আর কতটুকু অ্যামortization জন্য এটা, আর দিতে হচ্ছে ক্যারিং ভ্যালু কত হবে।
ওকে, কেউই আপনারা দেন নাই এখনো। ওকে, স্যার দিয়েছি। হ্যাঁ এক্সপার্ট দিয়েছেন 40K ফর 2 months, জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি, 40,000। এটা কি এক্সপেন্স হবে আপনি বলছেন? জি স্যার। আচ্ছা, আমি তাহলে একটু কোয়েশ্চেনটা আপনাদের সাথে সলভ করি দেখি, যারা ট্রাই করেছেন থ্যাংক ইউ। Dempsey, year end 30 September 2024, Dempsey commenced the development stage of a project to produce a new pharmaceutical drug, যেটা আমরা বলেছিলাম যে ডেভেলপমেন্ট কস্ট গুলো আসলে ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য সব থেকে মোর রেলেভেন্ট। এবং সে এই ডেভেলপমেন্টটা শুরু করেছে জানুয়ারির 1 তারিখে 2024-এ, এবং তার রিপোর্টিং ডেট কিন্তু 30 সেপ্টেম্বর। তাহলে আপনাকে এইভাবে কাউন্ট করতে হবে যে জানুয়ারির 1 তারিখ থেকে যদি তার ডেভেলপমেন্টটার এই প্রজেক্টটার স্টেজ শুরু হয়, দেন রিপোর্টিং ডেট 30 সেপ্টেম্বরে কত টাকা স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে যাবে, কত টাকা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাবে, দ্যাট দ্য সিম্পল রিকোয়ারমেন্ট। এক্সপেন্ডিচার অফ $40,000 পার মান্থ, এইটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এই যে এক্সপেন্ডিচার $40,000, এটা কিন্তু পার মান্থ, নট ফর দ্য হোল ইয়ার। তাহলে পার মান্থ যেহেতু বলছে, তো এখানে একটা মান্থলি ক্যালকুলেশনের একটা কনসিডারেশন আপনাকে মাথায় রাখতে হবে। ওয়াজ ইনকার্ড আনটিল দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড, তাহলে প্রজেক্টটা কমপ্লিট হচ্ছে কবে এটা আপনি খেয়াল করে দেখেন। সো এখানে ডেট গুলা খুব ইম্পর্টেন্ট। আপনার রিপোর্টিং ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর, যেটা আমরা ফার্স্টই জেনে আসছি রিকোয়ারমেন্ট থেকে। দেন প্রজেক্টটা শুরু করেছে হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে, যেটা আমার জন্য ইম্পর্টেন্ট একটা ডেট। অ্যান্ড এরপর আমরা দেখলাম যে প্রতি মাসে তার খরচ হয়, মানে জানুয়ারির 1 তারিখ থেকে তার খরচ হয় $40,000, যে প্রজেক্টের কাজটা কমপ্লিট হয়েছে 30 জুন 2024, মানে 31 জুন 2024-এ হচ্ছে প্রজেক্ট কমপ্লিট হয়েছে। তারপরে গিয়ে হচ্ছে তার এটা ইমিডিয়েট প্রোডাকশনে গেছে, মানে জুনের 30 তারিখের পর গিয়ে হচ্ছে তার এটা ইউজেবল হয়েছে। সো এরপরের যে ইনফরমেশনটা দেখেন, এরপরের লাইনটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য, যে ডিরেক্টররা মানে কোম্পানির ম্যানেজমেন্টরা কবে থেকে কনফিডেন্ট যে এই প্রজেক্টটা সাকসেসফুল হবে, মানে ইকোনমিক বেনিফিট, প্রবাবল ইকোনমিক বেনিফিট, তার জন্য এটা ফ্লো টু দ্য এন্টিটি যে রিকোয়ারমেন্ট যেটা আমরা জানি সেটা আলটিমেটলি কভার করবে। সো ডিরেক্টরসরা কনফিডেন্ট হচ্ছে মার্চ মাসের 1 তারিখ থেকে, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডেট। তাহলে খেয়াল করে দেখেন, দ্য ডিরেক্টরস বিকেম কনফিডেন্ট অফ দ্য প্রজেক্ট সাকসেস, মানে তারা এই মার্চের 1 তারিখে বুঝতে পারছে যে তার ক্রাইটেরিয়া যেটা, মানে ডেভেলপমেন্টের যে ক্রাইটেরিয়া টু ক্যাপিটালাইজ, সেটা মিট করবে মার্চের 1 তারিখ। তাহলে একটু ভালো করে দেখেন, এর আগের যে 2 মাস, তার মানে মার্চের 1 তারিখ, এটা আমি একটু হাইলাইট করে রাখি। তাহলে ফার্স্ট যে 2 মাস, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, যেটা হচ্ছে গ্রুপ ইয়াতে চ্যাট বক্সে দিয়েছে, যে জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসের যে ডেভেলপমেন্ট কস্ট, এইটা তাহলে কিন্তু আমার এক্সপেন্স হয়ে যাবে। তাহলে এইটা এটা আমার জন্য ফার্স্ট পয়েন্ট অফ আইডেন্টিফিকেশন। তাহলে $40,000 জানুয়ারির জন্য যেটা ডেভেলপমেন্ট হয়েছে, ফেব্রুয়ারির জন্য যেটা ডেভেলপমেন্ট হয়েছে, দ্যাট ওয়াজ নট রেকগনাইজড আন্ডার ডেভেলপমেন্ট কস্ট, ক্যাপিটালাইজেশনের ক্রাইটেরিয়া মিট করে নাই। কেন? কারণ মিট করবে কবে থেকে? মার্চের 1 তারিখ থেকে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তার মানে এই 80,000 হবে আমার এক্সপেন্স স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে ফর ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তাহলে আমার ক্যাপিটালাইজ হবে কতটুকু, দ্যাটস দ্য সেকেন্ড পয়েন্ট। তাহলে ক্যাপিটালাইজ করতে পারবে কবে থেকে? মার্চের 1 তারিখ থেকে। এবং প্রজেক্ট শেষ হয়, মানে শেষ হচ্ছে কবে? জুনের 30 তারিখ। তাহলে মার্চ থেকে জুন কত মাস হয়? মার্চ, এপ্রিল, মে, জুন, এই যে 4 মাস, এই 4 মাসের যে ডেভেলপমেন্ট কস্ট, এইটাই কিন্তু তার জন্য ক্যাপিটালাইজড ডেভেলপমেন্ট কস্ট। তাহলে 40,000 ইন্টু 4 কত হয়? 40,000 করে যদি 4 মাস হয়, টোটাল কত হয়? 40,000 ইন্টু 4 months, I think 160,000, right? So ইয়েস স্যার, Yes, sir. 160,000 হচ্ছে তার জন্য ডেভেলপমেন্ট কস্ট দ্যাট শুড হ্যাভ ক্যাপিটালাইজড। তাহলে আমি ক্যাপিটালাইজ করতে পারবো কত? তাহলে খেয়াল করে দেখেন, আমার টোটাল খরচ 40,000 ইন্টু 6, আপনি যদি আলাদা করে দেন, তাহলে $2,40,000 মধ্যে 80,000 আমার এক্সপেন্স হয়ে যাবে, বাকি $1,60,000 আমার কস্ট ক্যাপিটালাইজ হবে। এই যে 1,60,000 ক্যাপিটালাইজ হবে, এটাই হচ্ছে আমার ইনট্যাঞ্জিবল অ্যাসেট। যেহেতু এটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট $1,60,000,
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এইটার এস্টিমেটেড ইউজফুল লাইফ দেওয়া আছে কিনা। যদি ইউজফুল লাইফ দেওয়া থাকে তাহলে আমাকে অ্যামorটাইজেশনের পথে হাঁটতে হবে, আর যদি ইউজফুল লাইফ দেওয়া না থাকতো তাহলে অ্যামorটাইজেশন নিয়ে আমাকে চিন্তা করতে হতো না। এটুকু পর্যন্ত আমার অ্যান্সার হয়ে যাইতো। যেহেতু এই কোয়েশ্চেনে এস্টিমেটেড ইউজফুল লাইফ 5 বছরের দেওয়া আছে, খেয়াল করে দেখেন 5 বছর, তাহলে এই যে $1,60,000 এইটার অ্যামorটাইজেশন হবে ওভার নেক্সট 5 ইয়ার্স। তাহলে 1,60,000 ডিভাইডেড বাই 5 কত হয় আমাকে একটু বলতে হবে অ্যামাউন্টটা। 160,000 ডিভাইডেড বাই 5, আমার কাছে ক্যালকুলেটর নাই সামনে। স্যার 32K। 32K, 32। $32,000 পার অ্যানাম, রাইট? প্রতি বছর। ওকে, এখানে একটা ছোট জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে অ্যামorটাইজেশনটা আপনি করবেন এটা তো আপনাকে প্রপোর্শনেটলি রেট মানে প্রো রেটা বেসিসে করতে হবে কিনা সেটা দেখতে হবে। তাহলে সেটা আপনি কিভাবে বুঝবেন? খেয়াল করেন, আপনার প্রজেক্ট শেষ হচ্ছে 30 জুনে, তার মানে এটা এই ড্রাগটা আপনি ইউজেবল হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে। তার মানে আমরা জানি ডেপ্রিসিয়েশন অর অ্যামorটাইজেশন এটার একটা বেসিক টেকনিক, বেসিক প্রিন্সিপাল হচ্ছে আমরা যখন কোনো ডেপ্রিসিয়েশন আর অ্যামorটাইজেশন করি এইটা অ্যাসেটটা যেদিন থেকে ইউজেবল মানে ইনটেনজিবল অ্যাসেটটা অর ট্যানজিবল অ্যাসেট হোয়াটএভার যেদিন থেকে ইউজেবল সেই দিন থেকে আমরা ডেপ্রিসিয়েশন আর অ্যামorটাইজেশন করি। তাহলে আমার ইউজেবল কবে থেকে? এই যে 30 জুনের ঠিক পরের ডেট থেকে। তাহলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, কারণ এই অ্যাকাউন্টিং ইয়ার আমার 30 সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে। তার মানে আমার 32,000 তো 1 বছরের অ্যামorটাইজেশন। আমি এই বছরে কতটুকু অ্যামorটাইজ করতে পারবো? আমি এই বছর অ্যামorটাইজ করতে পারবো অনলি ফর 3 মান্থস। তাহলে 1 বছরের জন্য যদি হয় 32,000, 3 মান্থের জন্য আমার কত হবে, মানে 3 মান্থের জন্য আমার অ্যামorটাইজেশন কত হবে? প্রপোর্শনেট রেটটা একটু করি। তাহলে কিভাবে করি এটা আমরা আমরা জানি এটার মেথডটা, যে 32,000 ডিভাইডেড বাই 12 মান্থস, যেহেতু এটা 1 বছরের জন্য, ইনটু যেহেতু আমি 3 মান্থের জন্য করব, ইনটু 3। তাহলে 32,000 ডিভাইডেড বাই 12 ইনটু 3 কত হয় করলে? 8,000। তাহলে এই 8,000 এটাই হচ্ছে আপনার এই বছরের অ্যামorটাইজেশন এক্সপেন্স। আমরা কিন্তু এখনো কনক্লুশনে আসতে পারিনি, আমি জাস্ট ক্যালকুলেশনটার মেথড দেখাচ্ছি, আমি ওয়ার্ড ফাইলে দেখাবো আপনাদেরকে। এবং এটা আই থিঙ্ক এখন দেখানোটাই বেটার, আপনারা রিলেট করতে পারবেন যে কথাটা আমরা বলছিলাম এতক্ষণ ধরে ডেমসে কোম্পানির জন্য, যে আমার $40,000 করে যেটা আমরা বলছিলাম যে 80,000 এটা আমার এক্সপেন্স হয়ে যাবে। তাহলে এক্সপেন্স ডেবিট অ্যান্ড ক্যাশ অর ব্যাংক ক্রেডিট, যেটা আমরা অলরেডি জানি ডাবল এন্ট্রিটা। এরপর যে বাকি অ্যামাউন্টটা যতটুকু আমি ক্যাপিটালাইজ করতে পারবো 160,000 কবে থেকে? মার্চ থেকে জুন পর্যন্ত। এই 160,000 এর অ্যামorটাইজেশন আমার করতে হবে কতটুকু? 3 মান্থের জন্য। তাহলে আমাকে ফার্স্টে 1 বছরেরটা বের করতে হবে। তাহলে 160,000 ডিভাইডেড বাই 5, 32,000 পার অ্যানাম। বাট এই বছরে যেহেতু অনলি 3 মান্থ আমি এই অ্যাসেটটা ইউজ করতে পারছি, মানে এই অ্যাসেট থেকে বেনিফিট পাচ্ছি, তাহলে আমি অনলি ফর 3 মান্থের অ্যামorটাইজেশন করবো, দ্যাটস 8,000। তাহলে 8,000 এর ডাবল এন্ট্রি কি হবে আমার? অ্যামorটাইজেশন এক্সপেন্স ডেবিট 8,000, অ্যাকুমুলেটেড অ্যামorটাইজেশন ক্রেডিট 8,000। নাও আমার নেক্সট যে কোয়েশ্চেনটা ছিল যে এ রিকোয়ারমেন্টে ছিল যে টোটাল কত টাকা আমি এক্সপেন্স হিসেবে স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে দেখাবো। তাহলে টোটাল কত টাকা হবে? টোটাল 80,000 হবে ফর ডেভেলপমেন্ট এক্সপেন্স যেটা ক্যাপিটালাইজ করা যায় নাই, অ্যান্ড 8,000 ফর অ্যামorটাইজেশন এক্সপেন্স যেটা ডেভেলপমেন্ট কস্ট আমার ক্যাপিটালাইজের এগেইনস্টে আমি অ্যামorটাইজ করেছি। তাহলে এই টোটাল $88,000 যেটা আমি স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে এক্সপেন্স হিসেবে দেখাবো। দ্যাটস দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট এ। রিকোয়ারমেন্ট বি কি ছিল? যে টোটাল কত টাকা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমি ক্যারিং ভ্যালু হিসেবে দেখাবো। ক্যারিং ভ্যালু কত হবে? 1,60,000 ইনট্যাঞ্জিবল অ্যাসেট মাইনাস ওই বছরের যে অ্যামorটাইজেশন মানে অ্যাকুমুলেটেড অ্যামorটাইজেশন, টোটাল অ্যামorটাইজেশন $8,000। তার মানে 1,60,000 থেকে
$8,000 যদি আমি বাদ দিই, $1,52,000, $152,000, that should be presented as an asset carrying value of intangible asset in the statement of financial position. So that was the requirement, মানে আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কত টাকা যাবে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কত টাকা যাবে। সো এইটা নাথিং কমপ্লিকেটেড, বাট এই প্যাটার্নের কোয়েশ্চেন আপনাদের এক্সামে থাকতে পারে। সো প্লিজ রিমেম্বার দিস, যে এইটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন টু সলভ। সো আমাকে একটু কনফার্ম করতে হবে যে এইটুকু আমরা যে ডিসকাশনটা করলাম, এখানে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা, যদি থাকে লেট মি নো। কারো কোনো কোয়েশ্চেন নাই? ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। সো দ্য লাস্ট কোয়েশ্চেন, কডি লিমিটেড। এটা আসলে মানে খুব একটা করার মতো কোয়েশ্চেন না, বাট তারপরেও একটু আপনাদের সাথে আমি ডিসকাশন করি। এবং এটার এই প্যাটার্নের কোয়েশ্চেনটাই গত ক্লাসে আমি করেছিলাম, মানে এই প্যাটার্নেরই একটা কোয়েশ্চেন গত ক্লাসে আমরা অ্যামortization-এর যে বেসড অন রেভিনিউ ক্যালকুলেশনটা করা হয়েছিল, সেটার ক্যালকুলেশনটা দেখানো হয়েছিল। সো আমি একটু আপনাদের সাথে ট্রাই করব ডিসকাস করতে, সো ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড এটা কিভাবে করা যায়, কিভাবে করতে হয়। নাম্বার এ, রিকোয়ারমেন্ট। আমি রিকোয়ারমেন্ট থেকেই যাব সবসময়, যেটা আপনাদেরকে আগেও বলেছি, যে দ্য কস্ট ডু নট কোয়ালিফাই ফর ক্যাপিটালাইজেশন, মানে যে কস্টটা ক্যাপিটালাইজেশনের ক্রাইটেরিয়া মিট করে না। তার মানে হচ্ছে এই যে ডেভেলপমেন্ট কস্ট $600, এটা যদি ক্যাপিটালাইজ না করা যায়, তাহলে $600 আমাকে কি করতে হবে, আমাকে এই বছর ইমিডিয়েটলি এক্সপেন্স হিসেবে চার্জ করে দিতে হবে, দ্যাটস ইট। আর বিতে যদি ক্যাপিটালাইজ এটা ক্রাইটেরিয়া মিট করে, তখন আমি এটাকে আর এক্সপেন্স হিসেবে দেখাতে পারবো না ফার্স্ট ইয়ারেই। তখন আমাকে যেটা করতে হবে, এটাকে ইনটেনজিবল অ্যাসেট হিসেবে ট্রিট করে ওভার দ্য ইয়ার, মানে ওভার দ্য নেক্সট 3 ইয়ার্স, এটা আমাকে রেভিনিউর সাথে অ্যাডজাস্ট করে অ্যামortize করতে হবে, অ্যামortization করতে হবে, সিম্পল জিনিস। বাট ইন ডিটেইলে গিয়ে যদি আমরা দেখি, মানে ইন টোটাল রেভিনিউ এবং এক্সপেন্স বাদ দেওয়ার পর নেট প্রফিটের ইম্প্যাক্টটা সেমই হবে। মানে সিম্পল জিনিস, হয় $600 আপনি এই বছরই পুরোটা লস দেখান, অর এই $600 নেক্সট 3 ইয়ার্সে 2026, 2027, 2028-এ আপনি এটাকে এক্সপেন্সের সাথে অ্যাডজাস্ট করে দেন। যেটাই করেন, আলটিমেটলি নেট প্রফিটের ইম্প্যাক্টটা টোটালে গিয়ে সেমই হবে। সো আপনি যদি ক্যালকুলেশনটা একটু দেখেন কিভাবে করতে হবে, আমরা একটু আপনাদের সাথে ডিসকাশনটা দেখি। আমি মেথডটা দেখাই দিচ্ছি, তারপর আপনি ইজিলি ক্যালকুলেশনটা করতে পারবেন। Cody Limited is developing a new product, the fold up bicycle. I think you guys can understand যে fold up bicycle অনেক রিসেন্টলি এটা খুব ফেভারিট, মানে খুব ফেমাস হয়েছিল, বাট নট ইন বাংলাদেশ, গ্লোবালি অনেকে এটা ইউজ করছিল। ফোরকাস্ট আর অ্যাজ ফলোস, মানে এই ফোল্ড আপ বাইসাইকেলের থেকে রেভিনিউ কি সেটার একটা ফোরকাস্ট দেওয়া আছে, এবং অন্য অ্যাক্টিভিটিস থেকে আমার রেভিনিউ কি সেটার একটা ফোরকাস্ট দেওয়া আছে। সো অলওয়েজ রিমেম্বার, যখন আপনি ডেভেলপমেন্ট কস্টের অ্যামortization করবেন, মানে যখন আপনি ডেভেলপমেন্ট কস্ট অ্যামortize করবেন, তখন ইউ হ্যাভ টু কনসিডার অনলি এই রেভিনিউ ফ্রম ফোল্ড আপ বাইসাইকেল, যেটা সেইটার যেই রেভিনিউ সেইটা, নট ফ্রম দ্য আদার অ্যাক্টিভিটিস, বিকজ ওইটা হচ্ছে অনগোয়িং আদার অ্যাক্টিভিটিস থেকে রেভিনিউ। সো অ্যামortization করতে হবে অলওয়েজ অন দ্য রেভিনিউ অফ ফোল্ড আপ বাইসাইকেলের উপর। ওকে, এরপর রেভিনিউ ফ্রম আদার অ্যাক্টিভিটিস 500, 700, 800, 800, দ্যাট আপনি টোটাল করবেন, টোটাল রেভিনিউ একটা অ্যামাউন্ট চলে আসবে। রেভিনিউ ফ্রম ফোল্ড আপ বাইসাইকেল, সো ফোল্ড আপ বাইসাইকেলের জন্য আমার রেভিনিউ ইয়ার 1-এ 500, দেন 700, 1200, and then 900, 2100। তো এই 2100 হচ্ছে আমার টোটাল রেভিনিউ ফ্রম ফোল্ড আপ বাইসাইকেল, দ্যাট উইল বি এস্টিমেটেড ওভার নেক্সট 3 ইয়ার্স। এখন আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, যদি এটা আমার ক্যাপিটালাইজ না হয়, তাহলে আমার কি হবে, প্রথম বছরে আমি এই ফোল্ড আপ বাইসাইকেলের যে ডেভেলপমেন্টটা হয়েছে পুরোটা আমি আমার লস হিসেবে দেখাই দিব, মানে পুরোটা আমি এক্সপেন্স হিসেবে দেখাবো। সো আমি যদি পুরোটা এক্সপেন্স দেখাই, খেয়াল করে দেখেন, ফার্স্ট ইয়ারে কিন্তু আমার লস $100 আসবে, মানে $100 আসবে। এন্ড দেন এই যে লস $100 আসবে, এর পরের বছরগুলো কিন্তু আমার গেইন হবে, মানে পরের বছরের গেইন কি, পরের বছরে পুরো $1200 প্রফিট, $1500 প্রফিট, এখানে $1700 প্রফিট। সো পরের বছরগুলো কিন্তু আমার প্রফিটই দেখাতে হবে, বিকজ আমি পুরো ডেভেলপমেন্ট কস্ট যেটুকু আমার কোয়ালিফাই করে নাই, সিমিলার টু ডেমসে কোম্পানির যেটুকু কোয়ালিফাই করে নাই, আমাকে ইমিডিয়েটলি এক্সপেন্স হিসেবে চার্জ করে দিতে হয়েছে। বাট
যদি বি নাম্বারটা হতো, বি নাম্বার হলে কি হতো, আমি বি নাম্বারের কনটেক্সটে চিন্তা করার কথা বলি। বি নাম্বার হলে আমি এই যে ডেভেলপমেন্ট করলাম $600, এইটা আমি দ্য ডেভেলপমেন্ট cost of $600 should be considered as intangible asset। তার মানে এটাকে আমরা intangible asset হিসেবে দেখাবো and amortize over next 3 years based on estimated revenue। এই যে আমার যে এস্টিমেটেড রেভিনিউ, এই এস্টিমেটেড রেভিনিউ অনুযায়ী হচ্ছে আমাকে এটাকে অ্যামortize করে দিতে হবে। তাহলে ইয়ার ওয়ানে এটা আমার ডেভেলপমেন্ট কস্ট হয়ে যাবে। এখন আমি অ্যামortization করব। অ্যামortization কিভাবে করব খেয়াল করে দেখেন, এটা আমরা গত ক্লাসেও আপনাদেরকে দেখাইছি। ইয়ার ওয়ান তার মানে 20x6 আমার রেভিনিউ হচ্ছে 500, 700, 900, $500। 20x7 $700 and 20x8 $900। টোটাল রেভিনিউ হচ্ছে আমার 2100। তাহলে আমি যখন অ্যামortize করব, অ্যামortization করার সময় আমাকে যেটা করতে হবে 600 ডিভাইডেড বাই আমার এই যে টোটাল রেভিনিউ 2100, এইটা ইনটু প্রতি বছরের যে আমার রেভিনিউ। তার মানে প্রতি বছরের রেভিনিউ আমি কিভাবে এস্টিমেট করেছিলাম, এই যে এইখানে যেটা দেওয়া ছিল 500। তো এটাই হচ্ছে আমার অ্যামortization ক্যালকুলেট করার ফর্মুলা, যেটা আপনাদের গত ক্লাসে আমি দেখাইছি। আপনারা আমাকে একটু কাইন্ডলি অ্যামাউন্ট গুলা বলে দিবেন যে অ্যামাউন্ট গুলা ফার্স্ট ইয়ারে কত, সেকেন্ড ইয়ারে কত, এন্ড থার্ড ইয়ারে কত। তাহলে ইয়ার ওয়ানে আমার অ্যামortization কত, ইয়ার টু তে কত হয়, এন্ড ইয়ার থ্রি তে কত। একটু আমাকে বলি কাইন্ডলি অ্যান্সার গুলো। ওকে, আপনারা আমাকে হেল্প না করলে আমাকে একটু ক্যালকুলেটরটা আনতে হচ্ছে। 600 ডিভাইডেড বাই 2100 ইন্টু 500। তাহলে ফার্স্ট এরটা হচ্ছে $143 or 142 পয়েন্ট সামথিং ডিভাইডেড বাই 2100 ইন্টু 700। সেকেন্ড এরটা হচ্ছে আমার $200 এন্ড লাস্টেরটা হচ্ছে আমার বাকিটুকুই যেটা হবে সেটা ডিভাইডেড বাই 2100 ইন্টু 900, 257। সো আপনি যদি খেয়াল করেন এই টোটাল অ্যামortization তিনটাকে যদি আপনি যোগ করেন তাহলে এটা অবভিয়াসলি 600ই হবে। জাস্ট আপনি যেটা করছেন, এই যে এক্সপেন্স গুলো, এই এক্সপেন্স গুলো আপনি প্রথম বছরে পুরোটা না দেখায় ইয়ার ওয়ানে মানে 2006 এ আপনি 147 এক্সপেন্স বাদ দিচ্ছেন অ্যামortization হিসেবে, 20x7 এ হচ্ছে আপনি $200 বাদ দিচ্ছেন, এন্ড 20x8 এ আপনি $357, সরি $257 আপনি অ্যাজ এন এক্সপেন্স বাদ দিচ্ছেন অ্যামortization এক্সপেন্স হিসেবে। বাট আপনি খেয়াল করে দেখবেন টোটাল তো আপনি যখন আবার এক্সপেন্স দেখবেন, টোটাল এক্সপেন্স কিন্তু আবার 600ই হচ্ছে, যেটা আপনি যদি ডেভেলপমেন্ট কস্টের ক্রাইটেরিয়া মিট না করতো, যেটা আপনি ফার্স্ট ইয়ারেই দেখাই দিচ্ছিলেন, যেটা আপনি ইয়ার ওয়ানে আপনার ডেভেলপমেন্ট কস্টটাকে এক্সপেন্স হিসেবে আপনার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে দেখাইছেন। দ্যাটস ইট। সো দ্যাট ওয়াজ দ্য মানে ফাইনাল থিং ফ্রম দ্য ইনটেনজিবল অ্যাসেট। এখান থেকে কোশ্চেন যদি আসে এগুলাই আসে, মানে এর থেকে বেশি কমপ্লিকেটেড কোশ্চেন আসলে আসে না। আপনাদের এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই কোশ্চেন নাম্বার 3, ডেমসে কোম্পানি, যেটা এক্সামে আসার চান্সেস ইজ ভেরি ভেরি হাই।
যেটা আপনাদের এক্সামে অনেক সময় আসলে সিমিলার প্যাটার্নই হয়তোবা অ্যামাউন্ট অর ডিফারেন্ট ক্যালকুলেশন মেথড দিয়ে আসবে। সো স্ট্যান্ডার্ড ইজ দিস, বাট স্টিল বাকি কোশ্চেন গুলো একটু গো থ্রু করবেন, লেট মি নো যদি কারো কোনো কোশ্চেন কনফিউশন থাকে। আমরা 10 to 15 মিনিটস একটু জাস্ট এই স্লাইডটা নিয়ে একটু কথা বলবো, বেশিক্ষণ সময় নিব না, দেন উইল টেক দ্য অ্যাটেন্ডেন্স এন্ড ডান ফর টুডে। আহ এটা হওয়ার রিজনের কারণ হচ্ছে না, এটা হওয়ার পিছনের কারণটা যদি আমি বলি যে এটা একটু গো থ্রু করবো এই কারণে, সো দ্যাট আগামী ক্লাসে আমরা যেন এটার প্র্যাকটিসটা সহ শেষ করতে পারি, মানে সো দ্যাট এটার লিঙ্গারিং না হয়ে নেক্সট আরেকটা ক্লাসে যায়। এটা খুব প্রবলেমেটিক টপিক না, মানে এটা অনেক বড় টপিক না, এই টপিকের অনেকখানি জিনিস আপনারা জানেন অলরেডি, মানে এই টপিকের খুব বেশি মানে নিউ টপিক আপনাদের জন্য না, এক্সেপ্ট ওই একটা টেবিল আছে প্রভিশন আর কন্টিনজেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে। এটা ছাড়া আই ডু বিলিভ আপনারা অনেকটুকুই জানেন, মানে লাইবিলিটি এবং কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটির ক্ষেত্রে আসলে ডেফিনেশন গুলা কিভাবে ক্লাসিফিকেশন হয়, এবং এক্সামের ক্ষেত্রে আপনাকে হয়তো বা এক্সাম্পল সহকারে জানতে চাইবে যে কারেন্ট লাইবিলিটি আর নন কারেন্ট লাইবিলিটির মধ্যে ডিফারেন্স গুলো কি, এবং এক্সাম্পল দিতে কয়েকটা বলবে। আর প্রফেশনের হয়তো বা ডেফিনেশন চাইতে পারে। এখান থেকে ম্যাথ খুব একটা আসলে দেওয়ার মতো থাকে না, খুব সিম্পল ম্যাথ, বাট থিওরিটিক্যাল পয়েন্ট আসলে বেশি থাকে, বিকজ ম্যাথের চ্যাপ্টারটা, আমি আগের চ্যাপ্টারটা দেখলাম ম্যাথের খুব বেশি ম্যাথ ওরিয়েন্টেড, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট খুব বেশি ম্যাথ ওরিয়েন্টেড। এরপরের যে চ্যাপ্টারটা আমরা করব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, দ্যাটস আ ফুল অফ ম্যাথ। ব্যাংক রিকনসিলিয়েশন আমরা দেখেছি, দ্যাটস আ ফুল অফ ম্যাথ। সো থিওরির পার্টটা একটু কম থাকে, বাট তারপর আমরা দেখি যে প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু ইনিশিয়াল থিওরি থাকে যেটা এক্সামে থাকে। সো দ্যাটস আ 30% আমার থিওরি কভার করে, বাকি 70% অর 75% অর 65% আমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনই থাকে। সো বাট এই চ্যাপ্টারটার ক্ষেত্রে ক্যালকুলেশন একটু কম থাকবে এক্সামের জন্য, থিওরিটা আপনাদের হয়তো বা এখান থেকে বেশি আসতে পারে এবং বেশি আসে ইউজুয়ালি। সো আমরা ফার্স্টের থেকে আসি লায়াবিলিটি। সো লায়াবিলিটি দ্যাটস আ পার্ট অফ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, মানে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আমরা যদি একটু জাস্ট রিকল করার ট্রাই করি কি কি থাকে। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে অ্যাসেট থাকে, অ্যাসেটের অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে কিন্তু আমরা কথা বললাম একটু আগেও, আমরা ইনট্যানজিবল অ্যাসেট নিয়ে যেটা কথা বললাম এটা কিন্তু অ্যাসেটেরই একটা পার্ট ছিল, নন কারেন্ট অ্যাসেটের একটা পার্ট ছিল। দেন ইকুইটি থাকে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে, এন্ড দেন লায়াবিলিটি সেকশন। এই যে লায়াবিলিটি সেকশন সেটারই একটা স্মল আন্ডারস্ট্যান্ডিং আমরা আজকে জানবো, বিকজ ইটস আ হিউজ, অনেক বড় এরিয়া একটা, এখানে অনেক আদার কম্পোনেন্ট থাকে লায়াবিলিটির ক্ষেত্রে। সো ওগুলো আমরা হয়তো বা টাইম টু টাইম অ্যাডভান্স কোর্স গুলোতে গেলে পাবো, বাট এটার একটা জাস্ট স্মল আইডিয়া যে লায়াবিলিটি প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমার কি কি লায়াবিলিটি থাকে। সো ফার্স্টে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ লায়াবিলিটি, যেটা আমরা অলরেডি আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের যে ডেফিনেশন ছিল সেখান থেকে আমরা জেনে আসি। সো আমরা যদি ওইখান থেকে একটু দেখি যে লায়াবিলিটির ডেফিনেশন কি ছিল, যে লায়াবিলিটি ইজ দ্য প্রেজেন্ট অব্লিগেশন অ্যারাইজেস ফ্রম পাস্ট ইভেন্ট, যেটা আমার ট্রান্সফার করতে হবে ইকোনমিক রিসোর্স টু দা এন্টিটি। মানে সিম্পল কথা যদি আমি বলি যে আমার একটা অব্লিগেশন আসছে যেটা আনঅ্যাভয়েডেবল, মানে যে অব্লিগেশনটা আমি অ্যাভয়েড করতে পারবো না। এই অব্লিগেশনটা আবার দুই রকমের হয়, মানে এটা একটা লিগ্যাল অব্লিগেশন হতে পারে, এটা একটা কনস্ট্রাকটিভ অব্লিগেশন হতে পারে, হোয়াট এভার। মানে অব্লিগেশন ইজ আ আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন, যেটা আপনি কখনোই অ্যাভয়েড করতে পারবেন না, এন্ড যেটার এগেনস্টে আপনি পরবর্তীতে ইকোনমিক রিসোর্সটা ট্রান্সফার করবেন। এটা সিম্পল এক্সাম্পল হচ্ছে ব্যাংক থেকে আপনি যখন লোন নেন, আপনি কখনোই ওই লোনের টাকা রিপে না করে মানে যেতে পারবেন না, মানে মুক্তি পাবেন না। ইটস আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন, সো ইউ হ্যাভ টু রিপে দা লোন, ইউ হ্যাভ টু রিপে দা ইন্টারেস্ট, সো দ্যাটস আ লায়াবিলিটি, একটা সিম্পল এক্সাম্পল। অ্যানাদার এক্সাম্পল, আপনি যদি কারোর থেকে ক্রেডিটে পারচেস করেন, মানে আপনি যদি কোনো পারচেস করেন অন ক্রেডিট, মানে যেটার পেমেন্টটা আপনি ফিউচারে দিবেন, মানে পরবর্তীতে পে করবেন, তো পরবর্তীতে আপনি যে পেমেন্টটা করবেন, এই যে এটা আপনার জন্য একটা অব্লিগেশন, এই যে পেয়েবল, এইটা কিন্তু আপনার জন্য একটা লায়াবিলিটি। সো এইটাই আপনাকে মাথায় রাখতে হবে যে লায়াবিলিটি দ্যাটস আ অব্লিগেটরি একটা ইভেন্ট, যে অব্লিগেশনটা অ্যারাইজেস ফ্রম পাস্ট ইভেন্ট, এবং যেটার এগেনস্টে যখন আপনি আপনার লায়াবিলিটিটা সেটেল করবেন, মানে পেমেন্ট করবেন, পে করবেন আপনার লায়াবিলিটিটাকে, তখন আপনার ইকোনমিক রিসোর্স মানে হচ্ছে ক্যাশ অর ব্যাংক, যেটা ট্রান্সফার করতে হবে আপনার কোম্পানির অ্যাকাউন্টস থেকে। সিম্পল কথা, এবং এটা আমরা জানি
যে যখন আমার লাইবিলিটি ক্রিয়েট হয়, মানে যখন আমার লাইবিলিটিটা রেকগনাইজ হয়, তখন এটাকে আমরা ক্রেডিট করি। মানে যদি আপনি আপনার নর্মাল ট্রানজেকশন ডাবল এন্ট্রি পার্সপেক্টিভে চিন্তা করেন যে এক্সপেন্সটা আমরা ডেবিট করি আর অ্যাসেটটা ডেবিট করি, লায়াবিলিটিটাকে আমরা ক্রেডিট করি, পেয়েবলটাকে আমরা ক্রেডিট করি। আর যখন আমরা পেমেন্টটা করে দেই তখন আমার এই লায়াবিলিটিটা কমে যায়, এবং লায়াবিলিটি কমলে আমরা জানি এটাকে আমরা ডেবিট করি, তার মানে আমার তখন পেয়েবল ডেবিট করি এন্ড ক্যাশ অর ব্যাংক আমরা ক্রেডিট করে দিই। সো দ্যাটস আ বেসিক কথাবার্তা, এটা আসলে খুব বেশি আমার এখানে অ্যাড করার মতো ছিল না। বাট এরপরে যে কথাটা আমরা বলছিলাম যে এই যে অব্লিগেশন, এটা দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে লিগ্যাল অব্লিগেশন দ্যাট অ্যারাইজেস ফ্রম দ্য ল, লেজিসলেশন, কন্ট্রাক্ট, মানে যেটা কোনোভাবেই আপনি অ্যাভয়েড করতে পারবেন না, মানে দ্যাটস আ ল বাই ল যেটাকে আমরা বলি। আর কনস্ট্রাকটিভ হচ্ছে যেটা আপনার কোম্পানির ওন প্র্যাকটিস থেকে আসে, মানে আপনার সে কোন একটা ওয়ারেন্টি দিবেন আর কোন একটা আপনি রিফান্ড দিবেন, এগুলো আপনার কোম্পানির পাস্ট প্র্যাকটিস অনুযায়ী যদি হয়, দ্যাটস আ কনস্ট্রাকটিভ অব্লিগেশন। সো ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড অর ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট অর দ্য কনফিউজ বিটুইন লিগ্যাল অ্যান্ড, সো দুইটা অনেক কমপ্লিটলি ক্লিয়ারলি বলা। বাট কখনোই আপনাকে এক্সামে এটা বলবে না যে লিগ্যাল অব্লিগেশন এবং কনস্ট্রাকটিভ অব্লিগেশনের ডিফারেন্সটা কি, or legal obligation হলে কি হবে, কনস্ট্রাকটিভ অব্লিগেশন হলে কি হবে। whatever the situation, whatever the behind the reason of obligation, যদি এটা obligation হয়, that's your liability, and if it is your liability, then you have to book in your statement of financial position, and যখন আপনি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের লাইবিলিটি বুক করবেন, তখন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, এই যে লাইবিলিটি, এই লাইবিলিটিটাকে কি আপনি নেক্সট 12 মান্থের মধ্যে পেমেন্ট করবেন, মানে নেক্সট 12 মান্থের মধ্যে সেটেল করতে হবে আপনাকে, অর এটা 12 মান্থের পরে গিয়েও আপনি সেটেল করতে পারবেন। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট লাইবিলিটি অ্যান্ড নন কারেন্ট লাইবিলিটি। এইটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এইটা আপনাদের অনেক সময় থিওরিটিক্যাল কোশ্চেন হিসেবে আসে যে কারেন্ট লাইবিলিটি আর নন কারেন্ট লাইবিলিটির মধ্যে যে ডিফারেন্স গুলো আছে, ডিফারেন্স গুলো আপনি আইডেন্টিফাই করে আমাকে বলেন, এবং এই ডিফারেন্সের এগেইনস্টে আপনি এক্সাম্পল দেন, মানে কারেন্ট লাইবিলিটির কিছু এক্সাম্পল দেন, নন কারেন্ট লাইবিলিটির কিছু এক্সাম্পল দেন। সো আপনি এখানে ক্লিয়ারলি মাথায় রাখেন, কারেন্ট লাইবিলিটিস হচ্ছে যে লাইবিলিটিস গুলো আপনার রিপোর্টিং ডেটের পর, মানে এটা আপনি অলওয়েজ অলওয়েজ রিমেম্বার দিস, অলওয়েজ এই ডিটারমিনেশনটা হবে, ডিটারমিনেশনটা হবে, এই আইডেন্টিফিকেশনটা হবে এট দ্য রিপোর্টিং ডেটে। মানে আপনার রিপোর্টিং ডেটে আপনি ডিটারমাইন করবেন যে এটা কি আপনার কারেন্ট লাইবিলিটি ও নন কারেন্ট লাইবিলিটি। খুব সিম্পল ভাবে যদি আমরা চিন্তা করি, আপনার রিপোর্টিং ডেট হচ্ছে 31 ডিসেম্বর 2025। এখন আপনি 2025 31 ডিসেম্বরে গিয়ে ডিসাইড করবেন যদি এটা নেক্সট 12 মান্থের মধ্যে, মানে 31 ডিসেম্বর 2026 এর মধ্যে আপনার যেই লাইবিলিটি গুলা পে করতে হবে সেটা আপনার জন্য কারেন্ট লাইবিলিটি, আর যে লাইবিলিটি গুলো 31 ডিসেম্বর 2026 এর মধ্যে আপনাকে পে করতে হবে না, সেটেল করতে হবে না, সেটা আপনার জন্য নন কারেন্ট লাইবিলিটি। খুবই সিম্পল কথা। তার মানে কারেন্ট এবং নন কারেন্টের মধ্যে আপনার ওই যে 12 মান্থের যে ডেফিনেশনটা, সেটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং দ্যাট 12 মান্থ স্টার্টস ফ্রম দ্য রিপোর্টিং ডেট। এবং এই কারেন্ট লাইবিলিটির এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে খুব সুন্দর করে, আপনি একটা একটা করে পড়লেই দেখবেন প্রত্যেকটা এক্সাম্পল আপনি রিলেট করতে পারবেন। and then if you come with a non current liability, যেটা আমরা একটু আগেই বললাম যে যেটা আপনি নেক্সট 12 মান্থের মধ্যে, মানে যেটা আপনি নেক্সট 12 মান্থের মধ্যে পে করতে হবে না, মানে যেটা আপনার 12 মান্থের পরেও পে করতে পারবেন, সেটেল করতে পারবেন, দ্যাটস ইউর নন কারেন্ট লাইবিলিটি। যেমন লোন, বাট ব্যাংক ওভারড্রাফট না, বিকজ ব্যাংক ওভারড্রাফট আর ক্রেডিট কার্ড লোন এগুলো হচ্ছে আপনার কারেন্ট লাইবিলিটি। বন্ড, লোন নোট, পেনশন অব্লিগেশন, এগুলো সব নন কারেন্ট লাইবিলিটি। সো এই এক্সাম্পল গুলো আপনি মনে রাখলেন, এবং এই এক্সাম্পল গুলো আপনি এক্সামে যদি আসে যে কারেন্ট এবং নন কারেন্ট লাইবিলিটির যে ডিফারেন্সটা আপনি সুন্দর করে উইথ এক্সাম্পল এখানে নোট করে দিলেন। সো দ্যাটস আ 3 মার্কস অর 2 মার্কস এর একটা থিওরি আসে, এন্ড দ্যাটস ভেরি ইজি। এন্ড এরপর আমরা যদি যাই লাইবিলিটি রেকগনিশন এন্ড প্রেজেন্টেশন, এখানে একটা সিম্পল কথা যে আপনি আপনার লাইবিলিটি কারেন্ট নন কারেন্টের মধ্যে কখনোই অফসেট করতে পারবেন না, এবং একটার সাথে আপনি আরেকটাকে কখনোই অফসেট করতে পারবেন না। হোয়াট ইউ নিড টু ডু, ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইউর নন কারেন্ট পোর্শন এবং কারেন্ট পোর্শন সেপারেটলি, এন্ড আপনাকে লাইবিলিটি আলাদা আলাদা করেই প্রেজেন্ট করতে হবে। যেরকম অফসেট বলতে আমরা যেটা বুঝি, ওই যে অ্যাসেটের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন,
যে অ্যাসেটের ক্যারিং ভ্যালু ক্যালকুলেট করার সময় আমরা অ্যাকুমুলেটেড অ্যামortization আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমরা বাদ দিয়ে নেই, এটাকে আমরা অফসেটিং বলি। বাট লাইবিলিটির ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু করার ওয়ে নাই, আপনাকে আলাদা করেই দেখাতে হবে। লাইক এটার একটা এক্সাম্পল এখানে আমরা দেখব যে আপনি দেখবেন যে আহ, আপনার লোন নোটের অর নোট পেয়েবলের যেটুকু প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা আপনি আলাদা দেখাচ্ছেন, আর যেটুকু ইন্টারেস্ট পেয়েবল সেটাও আপনি আলাদা দেখাচ্ছেন। ইউ ক্যান নট লাইক অফসেট দোজ থিং অর ইউ ক্যান নট কম্বাইন দোজ থিং, বিকজ এটার মধ্যে কারেন্ট এবং নন কারেন্টের একটা ক্লাসিফিকেশনের ব্যাপার থাকবে। ওকে, কেউ কিছু বলতে যাচ্ছিলেন মনে হয়। ওকে, যদি না বলতে চান আমরা ইলাস্ট্রেশনটা করব আজকে, এটি আমাদের জন্য লাস্ট টপিক। ইলাস্ট্রেশনের পরে আমাদের আর কোনো কাজ নেই, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এখান থেকে শুরু করবো প্রভিশন। সো ইলাস্ট্রেশনটা ইজ ভেরি সিম্পল, এখানে আসলে খুব বেশি প্রবলেমেটিক কিছু না। এখানে তিনটা ডিফারেন্ট ডেটে আমাকে এই নোট পেয়েবলের, মানে যেহেতু এটা ইন্টারেস্ট বিয়ারিং একটা নোট, সেটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে সেটা আপনাকে জাস্ট দেখতে হচ্ছে, দ্যাটস ইট। সো ডিফারেন্ট ডিফারেন্ট ডেটের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে। Interest bearing loan note issued, assume the Castle Bank agreed to lend 100,000 euro on March 1, 2022. তার মানে মার্চের 1 তারিখে ব্যাংক থেকে আপনি 100,000 পাউন্ড, তাহলে যেহেতু আপনি ইউরো, যেহেতু আপনি 100,000 ইউরো নিয়েছেন ব্যাংক থেকে লোন, তার মানে এটা আপনার জন্য একটা লায়াবিলিটি। তাহলে আপনার এটা ডাবল এন্ট্রি কি হবে, অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে? এই যে 100,000 নোট পেয়েবল, এটার এগেনস্ট আপনি কি পেয়েছেন, ক্যাশ অর ব্যাংক, তার মানে ক্যাশ অর ব্যাংক ডেবিট অ্যান্ড নোট পেয়েবল ক্রেডিট, এন্ড দেন আপনাকে দেখতে হবে যে এটার ইন্টারেস্টটা কত। সো ইফ ল্যান্ডস্কেপ সায়েন্স 100,000 ইউরো 6%, তার মানে হচ্ছে এটা 6% ইন্টারেস্ট, অ্যান্ড 4 মান্থ মানে 4 মাস পর পর ইন্টারেস্টটা অ্যাক্রু হবে। ল্যান্ডস্কেপ রেকর্ড দ্য ক্যাশ রিসিভ অন মার্চ 1 অ্যাজ ফলোস, যেটা আমরা বলছিলাম যে মার্চের 1 তারিখে 2022-এ আপনি যেই টাকাটা লোন পেয়েছেন নোট পেয়েবল হিসেবে, মানে নোট পেয়েবলের এগেনস্টে, সেটা আপনার জন্য ক্যাশ অর ব্যাংক ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। এই যে নোট পেয়েবল ক্রেডিট, এটা আপনার জন্য লায়াবিলিটি, এটা আপনার জন্য নন কারেন্ট লায়াবিলিটি, যদি এটা 1 বছরের পরে আপনাকে পে করতে হবে। বাট যেটা ইন্টারেস্ট, ইন্টারেস্টটা কিন্তু আপনার কারেন্ট লায়াবিলিটি, যেটা আপনি পরবর্তীতে ক্যালকুলেশনে আনবেন। দেখেন, ইফ ল্যান্ডস্কেপ প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন সেমি অ্যানুয়ালি, মানে প্রতি 6 মাস পর পর, ইট মেক্স দ্য ফলোইং অ্যাডজাস্টিং এন্ট্রি টু রেকগনাইজ ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে ইন্টারেস্ট কত টাকা হবে? ইন্টারেস্ট হবে 100,000 ইন্টু 6%, বাট 6% কিন্তু আমার হচ্ছে পুরো 1 বছরের জন্য। এটা আমাকে কি করতে হবে, 12 দিয়ে ডিভাইড করে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অ্যান্ড দেন উই উইল গেট $2,000 ফর 4 মান্থ। তাহলে যখন আমি 4 মান্থের ইন্টারেস্টটা পাবো, মানে মার্চে তো আমি নিলাম, মার্চ, এপ্রিল, মে, জুন, তার মানে জুনের 30 তারিখে আমার ইন্টারেস্টের জন্য ডাবল এন্ট্রি কি হবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। খেয়াল করে দেখেন, আমি কিন্তু এটা নোট পেয়েবলের সাথে অ্যাকাউন্টিং করি না, আমি আলাদা একটা লেজার ক্রিয়েট করেছি ফর ইন্টারেস্ট পেয়েবল, যেটা আমার কারেন্ট লাইবিলিটি হিসাবে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে চলে যাবে। ক্লিয়ার? অ্যান্ড পরবর্তীতে যদি আমার জুলাইয়ের 1 তারিখের কথা আমি বলি, যে আমার জুলাইয়ের 1 তারিখে যদি আমি এটা পে করে দিই, মানে আমি যদি এটা পেমেন্টটা করে দিই, 4 মাস পর যদি আমি এটার পেমেন্টটা সেটেল করি, তাহলে আমার নোট পেয়েবল যে টাকাটা আমি নিয়েছি সেটা আমার লাইবিলিটি ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল যেটার এগেনস্টে ইন্টারেস্টটা চার্জ হয়েছে, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, এন্ড আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু ক্যাশ চলে যাচ্ছে $102,000। খেয়াল করে দেখেন, আমি নিয়েছিলাম 100,000 বাট অ্যাডিশনাল 2,000 ফর ইন্টারেস্ট। সো দ্যাট ইজ দ্য ওয়ে অফ ক্যালকুলেশন অফ ডুইং দ্য ইন্টারেস্ট বিয়ারিং লোন নোট। মানে এটা আমি যখন লোনটা নিলাম তখন কি এন্ট্রি হলো, আমি যখন লোনটা নিলাম তখন সিম্পল এন্ট্রি, আমার ক্যাশ ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট, অর ব্যাংক লোন, নোট পেয়েবল ক্রেডিট। যখন আমি ইন্টারেস্ট চার্জ করলাম, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। যখন আমি এটা সেটেল করলাম জুলাইয়ের 1 তারিখে, তখন আমার ব্যাংক লোন যত টাকা আমার পেয়েবল ছিল, পেয়েবল ডেবিট, যত টাকা ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, যতটুকু আমার অ্যাকাউন্ট থেকে টোটাল অ্যামাউন্ট ট্রান্সফার হচ্ছে, টোটাল অ্যামাউন্ট আমি আমার ডেবিট হচ্ছে, আমার অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে 1,02,000, দ্যাটস আ ক্রেডিট, ক্যাশ 1,02,000। So that is how you will record your interest bearing loan note, your liability, and your interest payable account. So that's the simple theme about liability. এখানে
খুব বেশি কমপ্লিকেটেড কিছু না, যেটা আসলে আপনাদের হয়তো বা মাথায় থাকবে না। ইটস আ ভেরি সিম্পল থিং, বাট স্টিল যদি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকে আফটার দ্য সেশন, লেট মি নো। আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, অ্যান্ড হোপফুলি নেক্সট ক্লাসে আমরা যখন এটা টপিক নিয়ে কথা বলবো, আমরা এই পুরো চ্যাপ্টারটা শেষ করতে পারবো উইথ দ্য প্র্যাকটিস, মানে কোয়েশ্চেন প্র্যাকটিস। আফটার দ্যাট আমাদের শুধু একটা চ্যাপ্টার বাকি থাকবে ইনশাল্লাহ, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। অ্যান্ড রিগার্ডিং দ্য অ্যাসাইনমেন্ট, আমরা নেক্সট থার্সডেতে আমরা এটা একটু সরি প্রেজেন্টেশন অ্যান্ড কুইজ আমরা ইন দ্য মিন টাইম লেটস সি হাউ উই উইল অ্যাকচুয়ালি ম্যানেজ দ্য রুম অ্যান্ড উই উইল প্রসিড অ্যাকর্ডিংলি। ওকে, সো আই ডোন্ট থিঙ্ক খুব একটা প্রবলেম হবে আমাদের, ইনশাল্লাহ আমরা ম্যানেজ করতে পারবো, আল্লাহ তাআলা আমাদের সহায় হোক। ওকে, আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, একটু সবাই অ্যালার্ট থাকেন প্লিজ, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে আপনারা আছেন। ফাহাদ আছেন? মোস্তাফিজুর রহমান ফাহাদ নাই। এরপর 1 Present, sir. 2 2 নাই, 3 Present, sir. 4 Present, sir. 5 Present, sir. 6 Present, sir. 7 9 Present, sir. 8 9 এরপর 9 Present, sir. 11 Sir. 13 Present, sir. 14 Present, sir. 15 Present, sir. 16 17 তো মনে হয় জয়েন করতে পারে নাই। ওকে, 18 Sir, 16. Sir. 16 এরপর হচ্ছে 20 ছিলেন তো আপনি। Present, sir. এরপর 21 ঋতু, Present, sir. 23 Present, sir. 24 Present, sir. 25 Present, sir. 26 Yes, sir. 27 Present, sir. 28 Present, sir. 29 Present, sir. 30 Present, sir. 31 Yes, sir. 32 33 34 Present, sir. 35 36 Present, sir. 37 Present, sir. 39 Present, sir. 40 Present, sir. 41 Yes, sir. 44 Present, sir. 46 47 47. Present, sir. 46 ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আমি রেকমেন্ডে দিয়ে দিচ্ছি। অ্যান্ড আমি যেটা ট্রাই করব ইনশাল্লাহ, যদি পসিবল হয় আমাদের এর মধ্যে মানডেতে হয়তো বা একটা অনলাইন ক্লাস আমরা এক্সট্রা নিব, সো দ্যাট আমরা ক্লাসের দিক থেকে একটু আগায় থাকি। অ্যান্ড দেন রিগার্ডিং দ্য এক্সট্রা ফিজিক্যাল সেশন, মানে কুইজ অ্যান্ড যেটা গ্যাপ আছে, মানে কুইজ আমরা দুইটা নিব যেটা বলছি আপনাদেরকে, অ্যান্ড প্রেজেন্টেশনটা আমরা ইনশাল্লাহ থার্সডেতে নেওয়ার ট্রাই করবো। সো আই উইল মেক দ্য অ্যানাউন্সমেন্ট যে থার্সডেতে আমার কি হবে, এদের কুইজ অর প্রেজেন্টেশন, যে কোনো Sir, একটাই হবে। presentation টা sorry বুঝিনি। মানে কুইজ অর প্রেজেন্টেশন থার্সডেতে আমি নিব, এন্ড সেটা আমি জানাই দিব গ্রুপে হোয়াট উইল বি দ্য প্রসিডিউর। বাট এটা আমি অ্যানাউন্সমেন্টটা দিব বেসড অন দা, আমার ডিপার্টমেন্টের সাথে একটু কথা বলতে হবে জাকারিয়া ভাইয়ের সাথে, যে আসলে আমি অ্যাভেলেবল স্লটটা কখন পাই ক্লাসরুমে, বিকজ ইটস ভেরি টাইট স্কেডিউল আপনাদের জন্য প্লাস আমাদের ডিপার্টমেন্টের জন্য। ওকে,